চাকরি থেকে রিটায়ার করলে মানুষ কেমন হাঁসফাঁস করে প্রথম দিকটায়। কারো শরীর ভেঙে যায়, কারো ব্লাড প্রেশার জাগায়, কেউ বা সারাদিন বড় বড় ঢিকুর তোলে। কাউকে আবার দেখেছি রাত্রে শোবার আগে কবিরাজি তেল মেখে ঘুমের সাধ্য সাধনা করে। প্রথম ধাক্কাটা সামলানো খুবই মুশকিল, সব কেমন ওলটপালট হয়ে যায় বলেই বোধ হয়। এক একজন এই বিশ্রী অবস্থাটা কাটাবার জন্যে বেরিয়ে পড়ে কাশী, হরিদ্বার, বৃন্দাবন ঘুরতে। কেউ বা মাথা গোঁজার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে ওঠে, কারো বা নেশা ধরে তাস পাশায়। গাছপালা, বাগান, কুকুর, বেড়াল এসব নিয়েও কেউ কেউ মেতে ওঠে। গোড়ার ধাক্কাটা একবার সামলে নিতে পারলেই হলো, তারপর ধীরে ধীরে সব সয়ে যায়। আমাদের মহাদেব জ্যাঠামশাইকে প্রথম দেখলাম যেদিন চাকরি থেকে মুক্তি পেলেন, তার পরের দিন থেকেই আহ্লাদে আটখানা। ধানবাদে আমাদের বাড়ির পাশেই ছিল জ্যাঠামশাইদের বাড়ি। বাবার বন্ধুর মতন, বয়সে সামান্য বড় বলে বাবা তাকে দাদা বলতেন, আমরা বলতাম জ্যাঠামশাই। বেটেখাটো মানুষ, গোলগাল চেহারা, গায়ের রং ফর্সা। মাথার মাঝমধ্যিখানে সিথি করে চুল আঁচড়াতেন। মাথার চুল গোঁফ 10 আনাই সাদা হয়ে গিয়েছিল জ্যাঠামশাইয়ের। আমরা থাকতাম ভাড়া বাড়িতে, জ্যাঠামশাইদের বাড়িটা ছিল নিজেদের, পুরনো বাড়ি, দোতলা। সংসারে মানুষ বলতে ছিলেন জ্যাঠামশাই, জ্যাঠাইমা আর ঠাকুমা। মাঝে মাঝে দুমকা থেকে রাধা দিয়ে আসতো বাচ্চা কাচ্চা নিয়ে। জ্যাঠামশাই আমাদের খুব ভালোবাসতেন, আমাকে একটু বেশি। আমার বাবাকে নিজের ছোট ভাইয়ের মতন মনে করতেন। এই জ্যাঠামশাইকে দেখলাম চাকরি থেকে রিটায়ার করার পর তুড়ি মেরে ঘুরে বেড়াচ্ছেন। না গেলেন তীর্থধর্ম করতে, না বসলেন তাস পাশার আড্ডায়। তার শরীর ভাঙল না, রোগটোক কাছে ঘেঁষল না, যেমনকে তেমন চেহারা নিয়ে জ্যাঠামশাই ঘুরে বেড়াতে লাগলেন। বাবা বললেন, মহাদেবদার ধাতই আলাদা, ও মানুষ কি সহজে ভাঙেন? জ্যাঠামশাই যে ভাঙার পাত্র নন সেটা আমরাও জানতাম। একদিন একটা ঘটনা ঘটল। জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে গল্প টল্প করে চলে যাবার পর বাবা হাঁক দিয়ে মাকে বললেন, শুনেছ মহাদেবদা আশ্রম খুলবেন? আশ্রমের কথা শুনে মা যেন খুশি হলেন, বললেন, ভালোই হলো, আমাদের এদিকে আশ্রম টাশ্রম নেই, ওই এক শিব মন্দির। আশ্রম খুললে তবু দুদণ্ড গিয়ে বসতে পারবো, ঠাকুরের গান টান হবে। বাবা বললেন, সে গুড়ে বালি, মহাদেবদা চিত্তশুদ্ধি আশ্রম খুলবেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সেটা কি? চিত্তশুদ্ধি আশ্রমটা আবার কি জিনিস? বুঝলাম না। বাবা মাথা নেড়ে বললেন, ভেঙে কিছু বললেন না, তবে তোমার ঠাকুর দেবতার জায়গা বোধহয় ওই আশ্রমে হবে না, দেখো কি হয়। আমরা ছেলে মানুষ, বড়দের কথায় কথা বলতে নেই, কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। বলাইদের পাড়ায় একটা আশ্রম আছে, সেখানে মাঝে মাঝে উৎসব হয়। উৎসবের দিন আশ্রমে গেলেই ভিজে ছোলা, গুড়, বাতাসা, কলা, 2-1 টুকরো বাতাবি লেবু, চিনির মন্ডা পাওয়া যায়। জ্যাঠামশাই ওই রকম একটা আশ্রম খুললে মন্দ হতো না, মাঝে মাঝে কিছু পাওয়া যেত। জ্যাঠামশাইয়ের আশ্রম সম্পর্কে তেমন কোনো কৌতূহল আমাদের তখন আর জাগল না। এর কয়েকদিন পরে দেখলাম জ্যাঠামশাইদের বাড়ির নিচের তলা সাফসুফ হচ্ছে। তারপর এলো বালি, সুরকি, 2-4 গাড়ি ইট। মিস্ত্রি মজুর খাটতে লাগলো। নিচের তলার ব্যবস্থা বেশ পাল্টে ফেললেন জ্যাঠামশাই। গোটা 2 ঘর হলো, উঠোনের জলকলের ব্যবস্থা করলেন। ভেতর বাড়ি আর বাইরের বাড়ির মধ্যে একখানা পাঁচিল গাঁথা হলো। টুনকাম টুনকামও হয়ে গেল একদিন। এরপর দেখি দড়ির খাটিয়া এলো গোটা 6। ধনুরি ডেকে পাতলা পাতলা তোষক বালিশ বানানো হলো। শেষে একটা ছোট্ট সাইনবোর্ড লাগানো হলো বাড়ির বাইরের দিকে, তাতে লেখা থাকলো চিত্তশুদ্ধি আশ্রম। বাবা বললেন, মহাদেবদার মাথা খারাপ হয়ে গেছে, শুনেছি উনি নাকি যত চোর, বাটপার, পাগল এনে ওই আশ্রমে রাখবেন। বাড়ির মধ্যে একই কাণ্ড, বৌদি চেঁচামেচি করছেন, মাসিমা কাঁদছেন, কি পাগলামি বলো তো। আমরা ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম একটা অদ্ভুত কিছু হতে যাচ্ছে। জ্যাঠামশাই যেমন তেমন মানুষ নন, নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে কাজে নেমেছেন। লোকে তাকে পাগল বলুক আর যাই বলুক, তিনি যা ঠিক করেছেন তা থেকে নড়বেন না।
চিত্তশুদ্ধির আশ্রম সম্পর্কে আমাদের রীতিমতো কৌতূহল জাগল। পাড়ার লোকজনও দেখলাম জ্যাঠামশাইদের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করছে, তাকিয়ে তাকিয়ে দেখছে সাইনবোর্ডটা, হাসাহাসি করছে। কেউ বলছে দত্তমশাই উন্মাদ হয়ে গেছেন, কেউ বা রসিকতা করে বলছে দত্তবাবু নিশ্চয়ই হোটেল খুলবেন। যার যা খুশি বলুক, আমরা 3 ভাই বোন কিন্তু জ্যাঠামশাইদের বাড়িতে দুবেলা যাওয়া আসা করতে লাগলুম। জ্যাঠাইমার মুখ গম্ভীর, ঠাকুমা চুপচাপ। জ্যাঠামশাই আগের মতনই হাসি খুশি। নিচের ঘরে তিনি একটা টেবিল পেতেছেন, টেবিলের উপর রুল টানা খাতা, দোয়াত, কলম, লাল নীল পেন্সিল, একটা মোটা সোটা রুল আর 2-1টা বই রেখে অফিস ঘর সাজিয়েছেন। আমরা রোজই ঘুরঘুর করি ও বাড়িতে। একদিন জ্যাঠামশাই আমাদের ডাকলেন, ডেকে নিচে অফিস ঘরে নিয়ে গিয়ে বসালেন। আমি, কালু আর লতু বেঞ্চিতে বসলাম। জ্যাঠামশাই বললেন, তোরা নিজের ঘরটর সব দেখেছিস ভালো করে? 3 জনেই মাথা নাড়লাম, দেখেছি। জ্যাঠামশাই বললেন, কাল দুপুর থেকে আমার আশ্রমে লোক আসতে শুরু করবে। বগলাকে চিনিস? আমাদের এদিকে 3 জন বগলা আছে। একজন বাড়ি বাড়ি কলের জল দেয় খাবার জন্যে, একজন পোস্ট অফিসের পিয়ন, আরেকজন থাকে বাজারে। আমি বললাম, কোন বগলা? জ্যাঠামশাই বললেন, বাজারের বগলা। বাজারের বগলার বড় দুর্নাম। সে ফলমূল বেচে, তার দোকান নেই, রাস্তায় বসে শশা, কলা, শুকনো কমলা লেবু, শাকালু এইসব বিক্রি করে। গরিব লোক অল্প স্বল্প যা জোগাড় করতে পারে তাই বেচে দিন চালায়। লোকটা কিন্তু ভীষণ মানুষ ঠকায়। ছেলে মানুষ দেখলে তো কথাই নেই, ফিরতি পয়সাও কম দেবে, অচল পয়সাও চালিয়ে দেয়। বগলার নাম শুনে আমি আটকে উঠলাম। বগলা তো চোর জ্যাঠামশাই। জ্যাঠামশাই বললেন, চোর নয়, লোভী। 2 পয়সার জিনিস বেচে 5 পয়সা পকেটে ভরতে চায়। আমি ওকে শুধরে দেব, ওর চিত্তশুদ্ধি দরকার। কালু বলল, বাজারে গণেশ আছে, সে আরও চোর। জ্যাঠামশাই বললেন, আমি সব লিস্ট করে ফেলেছি, ঘুরে ঘুরে দেখে দেখে 10 জনের লিস্টই করেছি। বগলাকেই প্রথম আনবো, বগলার পরে আনবো পঞ্চাকে। পঞ্চার নামে লতু সিটিয়ে গেল, বলল, ও জ্যাঠামণি, পঞ্চা ভীষণ পাজি। ওর একটা পোষা নেউল আছে, আমাদের স্কুল যাওয়ার সময় ভয় দেখায়। জ্যাঠামশাই বললেন, পঞ্চার মাথায় ছিট আছে খানিকটা। একসময় স্টেশনে মুসাফিরখানায় পড়ে থাকতো, মালপত্রও সরাতো। পুলিশের হাতে শিক্ষা পেয়ে শুধরেছে অনেকটা, তবু পুরনো অভ্যেস পুরোপুরি যায়নি। ওরও চিত্তশুদ্ধি দরকার। আমরা 3 ভাই বোনে মুখ চাওয়াচাই করে উঠে এলাম। কিছু তো আর বলতে পারি না জ্যাঠামশাইকে। বাইরে এসে কালু বলল, চিত্তশুদ্ধি কেমন করে হয়? আমরা কিছুই জানতাম না, চুপ করে থাকলাম। পরের দিন থেকে জ্যাঠামশাইয়ের চিত্তশুদ্ধি আশ্রম চালু হয়ে গেল। সত্যি সত্যি বগলা এসে আশ্রমে ঢুকল। একটা ছেঁড়া গামছা, মাথায় ফলের ছোট ঝুড়ি, ডান হাতে এক পুঁটলি। বগলা বেশ হাসতে হাসতে আশ্রমের দরজায় এসে দাঁড়ালো। বিকেলে একবার তাকে দেখতে গেলাম। গরমকাল, কার্বলিক সাবান মাখিয়ে জ্যাঠামশাই তাকে স্নান করিয়েছেন। নতুন একটা ধুতি আর গেঞ্জি দিয়েছেন পরতে। বগলা স্নান করে ধুতি গেঞ্জি পরে বিড়ি টানছিল। আমাদের দেখে মিটিমিটি হাসতে লাগলো। জ্যাঠামশাইয়ের চিত্তশুদ্ধি আশ্রমে জনাচারেক লোক সপ্তাহ খানিকের মধ্যে জুটে গেল। বগলা, হাবলু, গিরিধারী আর কেষ্ট। একজন ঠক, অন্যরা ছিঁচকি চোর, পাগল। পঞ্চাকে জ্যাঠামশাই ধরতে পারেননি তখনও। আমাদের বাড়িতে পাড়ায় ততদিনে একটা হই হই পড়ে গেছে। চোর, ছ্যাচোর, পাগল এনে এনে জ্যাঠামশাই বাড়িতে পুড়ছেন। তারা দিব্যি বিনি পয়সায় দুবেলায় ভাত, ডাল, তরকারি খাচ্ছে, দড়ির খাটিয়ায় তোষক পেতে ঘুম মারছে। এরপর তো এরাই পাড়ার বাড়িতে বাড়িতে চুরিচামারি করতে বেরোবে। কেউ বলছে পাড়ার মধ্যে এসব চলতে দেওয়া যায় না। কারো কারো মত হলো থানায় গিয়ে একটা খবর দিয়ে এলে ভালো হয়। বুড়োর দলই বেশি হই হই করতে লাগলো। চুরিচামারির ভয়ে ছাড়াও পাড়ার একটা ইজ্জত রয়েছে, জ্যাঠামশাই সেই ইজ্জত নষ্ট করে ছাড়লেন। 2-5 জন জ্যাঠামশাইকে গিয়ে বোঝাবার চেষ্টা করলেন, নিষেধও করলেন। জ্যাঠামশাই কোনো পাত্তা দিলেন না। বললেন, তোমরা আমার চরকায় তেল দিতে এসো না, আমি আমার বাড়িতে যা খুশি করব, কারো কিছু বলার এখতিয়ার নেই। পাড়ার লোক জ্যাঠামশাইয়ের উপর চটতে লাগলো। বাড়িতে জ্যাঠাইমা ওর আগে গড়গড় করতেন,
ঠাকুমা অবশ্য হাল ছেড়ে দিয়েছিলেন। আমাদের বাড়িতেও দেখতাম বাবা বেশ অসন্তুষ্ট, বলতেন মহাদেবদার মাথা খারাপ হয়েছে, গাঁটের পয়সা খরচ করে কতগুলো রাস্তার চোর জোচ্চোরকে পুষছেন, পাগল ছাড়া কেউ এমন কাজ করে? চিত্তশুদ্ধি আশ্রম মাসখানেকের মধ্যেই বেশ জমে উঠল। 4 জায়গায় 6 হয়ে গেল আশ্রমের সদস্য। নতুন 2 জন এলো স্টেশনের ওপার থেকে, একজনের নাম ঝন্টু, অন্যজনের নাম মিশির। আরও 2-1 জন নাকি খাতায় নাম লিখিয়ে গেল, পরে আসবে। আমি আর কালু জ্যাঠামশাইয়ের আশ্রমের ব্যাপার স্যাপারগুলো দেখতে যেতাম। সকালে বগলারা ঘুম থেকে উঠে দাঁতন করত, মুখ ধুয়ে উঠোনে গিয়ে বসত আসন করে। জ্যাঠামশাই নিচে নেমে আসতেন। জ্যাঠামশাইয়ের সামনে হাত জোড় করে বসে ওরা একটা বিদঘুটে শ্লোক আওড়াত। জ্যাঠামশাই শিখিয়ে দিয়েছিলেন। ওদের মুখের কথা কিছু বোঝা যেত না, গলার স্বরও অদ্ভুত। এরপর থাকত বগলাদের ছোলা মুড়ি গুড়ের ব্যবস্থা। খেয়ে নিয়ে ওরা জ্যাঠামশাইয়ের কাছে অফিস ঘরে এসে দাঁড়াত। বগলাকে জ্যাঠামশাই টাকা দিতেন, কোনো দিন 5, কোনো দিন 7। বগলা চলে যেত বাজারে, ফল কিনে বেচা কেনা করে আবার বেলায় ফিরে আসবে। চুরিচামারি করবে না, লোক ঠকাবে না, ফিরে এসে হিসেব দিতে হবে জ্যাঠামশাইকে। বগলার পর টাকা নিতে গিরিধারী, সে যাবে তিলকুট, রেউড়ি, তিলের নাড়ু বেচতে। বগলার মতন তাকেও ফিরে এসে হিসেবপত্র দিতে হবে। হাবুল আর কেষ্টর মধ্যে পালা করে একজন যেত জ্যাঠামশাইয়ের সঙ্গে বাজারে, অন্যজন আশ্রমের ঘরদোর পরিষ্কার করত। পাড়ে ঠাকুর রান্না করতে এলে জলটল তুলে দিত। আশ্রমের রান্না হতো নিচেই। সন্ধ্যের দিকে জ্যাঠামশাই তার আশ্রমের লোকেদের ধর্মকথা শোনাতেন, সৎ শিক্ষা দিতেন। মন্দ কাজ করলে মানুষের কি হয় তার ফিরিস্তি শোনাতেন। মোটামুটি এইভাবেই চিত্তশুদ্ধি আশ্রম চলছিল। আশ্রমের লোকেরা খেয়ে দেয়ে ঘুমিয়ে মাসখানেকের মধ্যেই চেহারা পাল্টে ফেলতে লাগলো। সাজ পোশাক সকলের একরকম ছিল না। কেউ কেউ ধুতি পেয়েছিল, গেঞ্জি পেয়েছিল, কাউকে কাউকে জ্যাঠামশাই খাকি হাফ প্যান্ট আর ফতুয়া দিয়েছিলেন। আমরা অবশ্য আশ্রমে গেলেই কার্বলিক সাবানের গন্ধ পেতুম। কখনো দেখেছি পাঁচড়ার মলম, নিম তেলের গন্ধ ছাড়ছে বাতাসে। কেষ্ট পাগলা মাঝে মাঝে পালিয়ে যেত আশ্রম থেকে। জ্যাঠামশাই তাকে ধরে আনতে সারা শহর ঘুরে বেড়াতেন, আনতেনও ধরে। কার কতটা চিত্তশুদ্ধি হচ্ছে জানবার আগেই একদিন শুনলাম বগলা পালিয়েছে, শহর ছেড়েই উধাও। হাবলু বলল, বাবুর কাছে 5 টাকা নিলে ও 4 টাকার ফল কিনত, 1 টাকা আগেই মারত। 4 টাকার ফল বেচে বাবুর কাছে 5.5 টাকার হিসেব দিত। 8 আনা তার নামে জমত লাভ বাবদ। জ্যাঠামশাই কোনো কথা বললেন না, গম্ভীর হয়ে থাকলেন। বগলার জায়গায় এলো অনাদি, বয়স কম, চালাক চতুর। সুনীল কাকাদের বাড়িতে কাজ করত। নিজেই এসে জ্যাঠামশাইয়ের পা জড়িয়ে ধরল। তার বড় হাত টানের অভ্যেস, লোভ দমন করতে পারে না, তার চিত্তশুদ্ধি দরকার। আশ্রমে অনাদিন জায়গা হয়ে গেল। বগলা পালাবার সপ্তাহখানেক পরে গিরিধারীও পালালো। অবশ্য শহর ছেড়ে গেল না, ঘাপটি মেরে থাকলো। আশ্রম তার পোষাচ্ছে না। পাগলা কেষ্ট একদিন খেপে গিয়ে হাবলুর সঙ্গে এমন মারপিট করল যে কেষ্টর কনুয়ের জোরটাই গেল ভেঙে। তাকে রেলের হাসপাতালে রেখে আসতে হলো জ্যাঠামশাইকে। তার চিৎকার আর সহ্য হচ্ছিল না জ্যাঠাইমার। আশ্রমে আসবে বলে যারা নাম দিয়েছিল আগেই জ্যাঠামশাই তাদের খুঁজতে লাগলেন। কেউ এখন আর আসতে চায় না। খাওয়া দাওয়া শোয়া সব ফ্রি, তবু কেন যে ওরা আসতে চাইছে না জ্যাঠামশাই বুঝতে পারলেন না। আমাকে বললেন, হ্যাঁ রে, কি হলো বলতো? বেটারা নিজেরাই বলেছিল আসবো, এখন আমায় দেখলেই পালায়। আমি বললাম, ভয়ে। ভয়ে? কিসের ভয়? তা জানি না, এখানে এলেই নাকি দাগি হয়ে যেতে হয়। দাগি? তাই তো বলছিল একদিন গিরিধারী। বলছিল জেলখানা থেকে বেরিয়ে এলে যেমন দাগি চোর হয়ে যেতে হয়, এখানে থাকলেও সেই রকম হয়। জ্যাঠামশাই একটু ভেবেচিন্তে বললেন, বুঝেছি, আমার পিছনে এনিমি লেগেছে। এর 10 দশেক পরে একদিন সকালবেলায় জ্যাঠামশাই হন্তদন্ত হয়ে বাবার কাছে এসে বললেন, সত্য, আমার গালে ওই ছোঁড়াটা চড় মেরে পালিয়েছে। বাবা বললেন, সে কি, কোন ছোঁড়া চড় মারল? জ্যাঠামশাই বললেন, ওই যে অনাদি, সুশীল মিত্তিরদের বাড়ি থেকে এসেছিল।
ছোড়াটা নিজেই এসেছিল, তার কথাবার্তা হাবভাব আমার ভালো লেগেছিল। দিন কয়েক দেখে শুনে তাকে আমি বাড়ির কাজে লাগিয়েছিলাম। তোমার বৌদিও দেখতাম ছোড়াটাকে পছন্দ করছে। তখন কি জানতাম ছোড়ার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? কি করেছে ছোড়াটা? বাবা আসল কথাটা জানতে চাইলেন। জ্যাঠামশাই বললেন, আজ সকালে উঠে বাজারে যাব, দেখি আমার পকেট ঘড়িটা নেই। ও কি আজকের ঘড়ি? আমার বাবা মশাই দিল্লি দরবারের সময় কিনেছিলেন, সোনা রয়েছে ওতে। দামের কথা বাদ দাও, ওটা আমার বাবার স্মৃতি। ছোড়াটাকে আমি এত বিশ্বাস করলাম, আর ও কিনা আমার ঘড়ি চুরি করে পালালো। বাবা বললেন, থানায় খবর দিন, আর তো কিছু করার নেই। জ্যাঠামশাই হায় হায় করতে করতে চলে গেলেন। এর দিন তিনেক পরে আবার যে ঘটনাটি ঘটল সেটা আরও অদ্ভুত। জ্যাঠামশাই রাত্রের দিকে আমাদের বাড়িতে এসে বাবাকে তার চুরি যাওয়া ঘড়িটা দেখালেন। ঘড়ি ফেরত পেয়ে জ্যাঠামশাইয়ের যতটা খুশি হওয়া উচিত ছিল ততটা খুশি তাকে দেখাচ্ছিল না। বাবা অবাক হয়ে বললেন, কেমন করে পেলেন ঘড়িটা? জ্যাঠামশাই পকেট থেকে একটা চিরকুট বার করে বাবার হাতে দিলেন। বললেন, সুশীল আমায় একটা খুব শিক্ষা দিয়েছে। চিরকুটটা পড়ে বাবা হা হা করে হেসে উঠলেন। বললেন, সুশীলবাবুই তাহলে তাঁর বাড়ির চাকর অনাদিকে আপনার আশ্রমে পাঠিয়েছিলেন ঘড়ি চুরি করতে। জ্যাঠামশাই চুপ করে থাকলেন। বাবার হাত থেকে চিরকুটটা নিয়ে জ্যাঠামশাই দলা পাকিয়ে ছুঁড়ে দিলেন বাইরে। তুলে দেখি সুশীল কাকা বড় বড় করে লিখেছেন, ঘড়িটা ফেরত নেবেন, আমাকে ক্ষমা করবেন, অনাদি চোর নয়, আমার কথায় চুরি করেছিল। আপনার চিত্তশুদ্ধি আশ্রমটি রাখবেন না তুলে দেবেন ভেবে দেখবেন। জ্যাঠামশাই শেষ পর্যন্ত তার সাধের চিত্তশুদ্ধি আশ্রমটি তুলেই দিলেন। লেসন চ্যানেলে আজকে শুনলেন বিমল করের লেখা চিত্তশুদ্ধি আশ্রম।